আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই পর্ব ৩২। লিখেছেন ফাবিহা মম। মেহনুর, প্লিজ রেসপন্স মি। মেহনুর, কথা বলো। মেহনুর, তুমি কি শুনতে পাচ্ছ? মেহনুর, মেহনুর, কথা বলো। এক নাগাড়ে চেঁচাতে লাগলো মাহাতিম। ভয়ে তার কলিজাটা কামড়ে আছে। না জানি ওই দরজার মহিলাটা খারাপ কিছু করলো নাকি। যদি কিছু করে ফেলে তাহলে এইবার এক চুলও ছাড় দিবে না মাহাতিম। মাহাতিম ডেস্কের সামনে বসে খুব দ্রুত কলটা ব্লুটুথে কানেক্ট করলো। ফোনটা মাউসের পাশে রাখতে আরেকবার সারার জন্য চেঁচিয়ে উঠল সে। নিরুত্তর অবস্থা দেখে সেই ইন্টারকমটা বাজাতে নিবে অমনি অস্পষ্ট ও রোগা কণ্ঠ শুনতে পেল। শান্ত হন। চূড়ান্ত মুহূর্তে থেমে গেল মাহাতিম। বুকটা এখনো ধুকপুক ধুকপুক করছে। নিঃশ্বাসটা সেকেন্ডের ভেতর ভারী হয়ে গেছে। মেহিনুর যে ইচ্ছে করে সাড়া দেয়নি সেটা ভেবে চরম রাগ উঠল তার। ইন্টারকম টিপে আর নোমানকে ডাকতে হলো না। রাগে অপ্রত্যাশিত কথাটা ক্ষোভের সাথে বলতে গিয়ে তৎক্ষণাৎ চোখ বুজে ফেলল মাহাতিম। রাগটা চেপে গিয়ে নিজেকে ঠান্ডাভাবে বুঝাতে লাগলো। তোর বউ অসুস্থ, বিছানায় পড়ে আছে। ওর অবস্থা তোর চেয়েও খারাপ। একদম রাগ দেখাবি না, ঠান্ডা থাক। একদম ঠান্ডা থাক। এক বুক গভীর নিঃশ্বাস নিয়ে রকিং চেয়ারে গায়ে পিঠ ঠেকিয়ে দিল সে। শান্ত কণ্ঠে গম্ভীর মেজাজে বলল, আমি যে গরুর মতো চেঁচালাম, জবাবটা দাওনি কেন? পুরোটা কথা শুনে কণ্ঠে বললেও তীব্র ক্ষোভটা ঠিকই প্রকাশ পেল। মেহিনুর একটু চুপ থেকে কাশতে কাশতে বলল, গলা ব্যথা হচ্ছে। চোখ খুলল মাহাতিম। বুড়ো কুচকে উৎকণ্ঠায় সাথে জিজ্ঞেস করল, তোমার গলা ব্যথা শুরু হয়েছে? মেহিনুর খুশখুশে গলায় বলল, জি। আশ্চর্য হয়ে বলল মাহাতিম, কি আশ্চর্য? তুমি তো আমাকে এ ব্যাপারে কিছুই বলনি। মাহাতিম অকপটের কথাটা বলে ফেললে মেহিনুর একটু চুপ থাকলো। পরক্ষণে সুর নামিয়ে মলিন কণ্ঠে বলল, আপনি যে একবারও আমার খোঁজ নেননি। আমি তো আগের মতো হাত নাড়াতে পারি না। এখন যে আপনার সাথে কথা বলছি তাও বালিশের উপর লাউড রেখে। গলা ব্যথা ব্যাপারে এখনো কেউ জানে না, কাউকে বলিনি। আড়ষ্ট হয়ে গেল মাহাতিম। ইতস্ত ভঙ্গিতে নিচের ঠোঁটটায় জিভ বুলিয়ে নিল। চোখ দুটো বন্ধ করে শীতল কণ্ঠে বলল, হাত কি খুব ব্যথা? কল কি কেটে দেব? ওপাশ থেকে মৃদু হাসি দিয়ে বলল মেহিনুর, হাতের অজুহাত দিয়ে পালাতে চাচ্ছেন? ফিক করে হেসে ফেলল মাহাতিম। রকিং চেয়ার থেকে উঠে রুমের লাইট নিভিয়ে দিল। বিছানায় দিকে আস্তে আস্তে বলল, কোথায় পালিয়ে যাব? যাওয়ার জন্য শুধু 3টে জায়গা বেঁচে আছে। 1 যেখানে আছি সেখানে, 2 তোমার কাছে, 3 মাটির নিচে। আমার তো পালানোর জায়গা নেই। দীর্ঘশ্বাস ফেলল মেহিনুর। খুব সাবধানে হালকা একটা ঢোক ঠেলে আলতো গলায় বলল, মাঝে মাঝে এমন কথা বলেন লজ্জায় মরে যায়। আর এখন কী সব বাজে কথা বলছেন? এগুলো না বললে চলে না। বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল মাহাতিম। খোলা জানালার পর্দাগুলো টেনে দিয়ে রুম অন্ধকার করে দিল। বালিশে মাথা ফেলে কাঁথা টেনে শান্ত গলায় বলল, ম্যাডাম। একটু দেরি না করে উত্তর দিল মেহিনুর, বলুন। উত্তর শুনে একটু হেসে স্বাভাবিক গলায় বলল মাহাতিম, এই জান্তব নিষ্ঠুরটাকে আপনার ছোট্ট বুকটায় লুকাতে দিবেন? সাথে সাথে চোখ বন্ধ করল মেহিনুর। গ্রীষ্মের খরতপ্ত মাটির বুকে এক পশলা বৃষ্টির মতো আনন্দ অনুভব হলো। শোকাহত রুগ্ন মন অদ্ভুত শীতলতায় আচ্ছন্ন হলো। নিগড় উচ্ছ্বাসটা ব্যক্ত করে বলল, আসুন, আমি 2 হাতের ভেতর আপনাকে লুকিয়ে জড়িয়ে রাখব। এক চিলতে সূক্ষ্ম হাসি ফুটল মাহাতিমের। আজ তৃপ্ত ঠোঁটে বাঁকা হাসি বদলে প্রগাঢ় হাসিটা ঝরিয়ে রইল। মেহনুরের মধ্যে আর জড়তার ছোঁয়া নেই। যতটুকু ছিটেফোঁটা অবশিষ্ট ছিল তাও ধুলো হয়ে ঝরে গেছে। অন্ধকার রুমে অদৃশ্যভাবে অনুভব করল মেহিনুর যেন কাছেই আছে। যেন 2 হাতে মাহাতিমের গাল ধরে সমস্ত মুখে উষ্ঠযুগল গাঢ়তা বসিয়ে দিচ্ছে। ফোনের 2 প্রান্তে থাকা 2টো আত্মা, 2টো মন, 2টো বিহ্বল হৃদয় নীরবতার ভিতর নিজেদের আলাপনা সারছে। জানান দিচ্ছে মনের অব্যক্ত অপ্রকাশ্য কথাগুলো। বহুক্ষণ নীরব থাকার পর মেহিনুর ক্ষীণ গলায় বলল, আমি গ্রামে যেতে চাই না, জানি। একসময় ওটা আমার বাড়ি ছিল, কিন্তু আজ আমি ও বাড়ির মেহমান ছাড়া কিচ্ছু নই। ওখানে আমার সব থাকলেও আপনি নেই, মা নেই, কেউ নেই। আমি কি করে ওখানে থাকবো?
মাহাতিন বিচক্ষণে সুরে বলল, তুমি কি আমার কথা অমান্য করতে চাচ্ছ? মেহিনুর চট করে উত্তর দিল, কোনোদিন অমান্য করেছি? করিনি, আজও করব না। কিন্তু এখানে সব ফেলে ওখানে কেন যাব বলুন? মাহাতিম আবারও কাটকাট সুরে বলল, তোমাকে ফেলে যেতে বলিনি, এক লাইন বেশি বুঝতে যেও না, শুধু বলেছি ওখানে গিয়ে থাকো। মেহিনুর কপট বিস্ময় বলল, থাকবো মানে? নাছোড়বান্দার মতো প্রশ্ন শুনে কিছুটা হাঁপিয়ে গেল মাহাতিম। সব প্রশ্নের কিন্তু বলার সময় যে এখনো আসেনি, সেটা এই বোকার মাথায় যে ঢুকবে না। মাহাতিম শান্ত স্বাভাবিক ভঙ্গিতে ব্যাপারটা সামলে নিল। মিটমিটি হাসি দিয়ে বলল, গ্রামের রোমান্সের ভাইবটা ফিল পাওয়া যায় এজন্য। মেহিনুর কথার প্যাচ বুঝতে না পেয়ে জিজ্ঞেস করে বসল, আপনি কি বলতে চাচ্ছেন ঝেড়ে বলুন তো? মাহাতিন এবার দুষ্ট দুষ্ট হাসি দিয়ে বলল, বুঝো না কি বুঝাচ্ছি? মেহিনুর বোঝার জন্য কিছুক্ষণ চুপ থাকলো। একটু ভাবতেই হঠাৎ চোখের কটর বিশাল বড় বড় করে চেঁচিয়ে বলল, কেমন অসভ্য, ছি, মুখে আপনার একটুও লাগাম। ওপাশ থেকে বলে চলল মেহিনুর। ব্লুটুথের মেহিনুরের কথাগুলো শুনতে একটুও আপত্তি লাগছে না। এভাবে মন ছেড়ে কথা বলার মানুষটাই এতদিন দেখতে চেয়েছিল। লুকানো ছুপানো মেহিনুর পুরোপুরি যেন মাহাতিমের কাছে ধরা দিয়ে বসুক। গ্রামে যাওয়ার বিষয়টা নিয়ে আপাতত আর চিন্তা নেই। মেহিনুর এবার নিশ্চিন্ত মনে গ্রামের ভিটায় ফিরে যাবে। অন্তত রজনীর কাছ থেকে দূরে থাকবে, এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়। বিরাট পরিকল্পনার একাংশ শুধু মেহিনুরকে নিয়ে চিন্তিত ছিল, অথচ মেহিনুরের জায়গায় মোহরা হলো মাহাদি। এদিকে ঠান্ডা মাথায় শুকনো চালাকিটা সেরেছে রজনী। মাহাদির মৃত্যু যে একটা দুর্ঘটনা নয়, একটা পরিকল্পনা হত্যা, সেটার শক্ত আমালত এখনো হাতের নাগালে পায়নি মাহাতিম। তার অভিজ্ঞ মস্তিষ্ক ইতিমধ্যে ধরে ফেলেছে রজনী পেশাদার কাউকে দিয়ে কাজটা করিয়েছে। কাজটা সমুদ্রপথে এত এত পর্যটক এবং সাক্ষাৎ মাহাতিমের নাকের নিচ দিয়ে করাটা চারটিখানি ব্যাপার ছিল না। পুরো পরিকল্পনাটা সাজানো হয়েছে এক ভয়াবহ মস্তিষ্ক থেকে, যেটা অবশ্য রজনীর মাথা থেকে আসার সম্ভাবনা 100%। মাহাদের প্রতি যেই মহিলা নির্মমতার পরিচয় দিয়ে ফেলেছে, সেখানে মেহিনুরকে নাগালে রাখাটা বোকামি হবে। প্রগতিশীল রাজনৈতিক দলের কাউন্সিলর পদ থেকে এখন মেয়র পদে উত্তীর্ণ হবার জন্য তোড়জোড় চালাচ্ছেন রজনী। সোজা কথা নয়, একদম সোজা কথা নয়। এই পেশাদের লোককে খুঁজে তারপর তাকে কাজ বুঝিয়ে হায়ার করার পিছনে আরও একজনের হাত আছে। এই আরও একজন লোকটা ঠিক কে হতে পারে, এটাই ধরতে পারছে না মাহাতিম। প্রথম প্রথম সে ধরেই নিয়েছিল রজনীকে সাহায্য করার মূল তার মিনিস্টার পদপ্রাপ্ত ভাই। লোকটা যদিও কর্কশ মেজাজের, খুবই গম্ভীর এবং স্বল্পভাষী স্বভাবের, তবুও তার বিরুদ্ধে অসঙ্গত আচরণের তথ্য পায়নি মাহাতিম। লোকেরা তার রুক্ষ মেজাজের জন্যই তাকে ভয় পায়। তার স্পষ্ট মনে আছে, অনামিকার ঘটনা তার কান পর্যন্ত যাওয়ার পর নিজেই সব ফেলে মাহাতিমের কাছে ছুটে আসতেন। মাহাতিমের হাত ধরে করমর্দন করে সব ঝামেলা মিটিয়ে নেন। মেয়েলি ঝামেলার জন্য মাহাতিমও এসব ব্যাপারে মাটি দিয়ে ফেলে। অর্থাৎ রজনী ইবনাদের ভাইসাব একজন সৎ লোক, সে এসবে জড়িত হবে না। রজনী দ্বিতীয় টার্গেট যে মেহিনুর, সেটা স্পষ্ট। এর জন্য যত দ্রুত সম্ভব মেহিনুরকে এখান থেকে বিদায় করতে হবে, পাঠাতে হবে পুরনো ভিটে মাটির দিকে। হান্নান শেখ তার পরোক্ষ শত্রু। এই শত্রুরা কেবল দেশের জন্য, এতে রজনীর মতো পারিবারিক শত্রুতার জের নেই। রজনীকে রাস্তা থেকে সরানোর আগে রজনীর মূল শিকড়টাকে চিনতে হবে। শিকড় না কেটে কখনোই গাছের আগা ছাঁটা যাবে না। মেহিনুর এখন পুরোপুরি দেহ, মন এবং নিবিষ্ট অন্তঃস্থল থেকে মাহাতিমের প্রতি ঝুঁকে গেছে। যেই ফাঁকটা দুজনের ভেতর জড়তা তৈরি করত, এখন তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। হান্নান শেখের কাছে পাঠানো নিয়ে একটু বিচলিত না মাহাতিম। মেহিনুর এখন তার প্রতি কঠিনভাবে দুর্বল হয়ে পড়েছে। এই দুর্বল দিকটা হান্নান শেখ কোনোভাবেই টলাতে পারবেন না। যদি বিড়ালের কাছে আগেভাগে ইঁদুর পৌঁছে যায়, সেক্ষেত্রে বিড়াল কিন্তু সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে না, কিছুটা সময় নিয়ে কৌশলের সাথে এগোয়।
মেহিনুরকে হান্নান শেখের কাছে পৌঁছে দিলে সাথে সাথে অ্যাকশনে নামবেন না হান্নান। তিনি পরিকল্পনাটা সানিয়ে নেওয়ার জন্য সময় নেবেন। এই সময়ের ভেতরেই যা করার সব করে ফেলবে মাহাতিম। তবে সময়টা খুবই কম পাবে মাহাতিম। হান্নান শেখ যতই পাষাণ চতুর ভয়ঙ্কর লোক হোক না কেন, মেহিনুরকে সে কিছুই করবেন না। উল্টো মেহিনুরের গায়ে যেন আঘাতের আচরণ আচরণ না লাগে তার জন্য মাহাতিমকে কুপিত করতে প্রস্তুত। পারলে তিনি মাহাতিমের কাছে থেকে মেহিনুরকে দূরে সরিয়ে রাখবেন। অন্ততপক্ষে রজনীর অদৃশ্য ব্যক্তির ছোবল থেকে মেহিনুরকে দূরে রাখাই শ্রেয়। চিন্তার গম্ভীর সুড়ঙ্গ থেকে বাস্তবে ফিরল মাহাতিম। মেহিনুর এখনো ফোনের ওপাশে হালকা গলায় কথা বলে যাচ্ছে। বাপাস ফিরে শুল মাহাতিম। কথাটা বুক পর্যন্ত ঢেকে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, মেহিনুর। মেহিনুর একটু থামল, সাড়া দিয়ে বলল, জি। ঘুমের চোখের পাতা আপনা আপনি বুঝে এলো। মাহাতিম একটুও চোখ খুলতে পারছে না। টানা কয়েকদিনের ক্লান্ত দেহটা তন্দ্রায় ডুবো ডুবো অবস্থা। ঘুম ঝরানো কণ্ঠে সে বলল, সকালে ডিউটি আছে মেহিনুর, কলটা রাখলে রাগ করবে? মেহিনুর হেসে দিয়ে বলল, করব না। শোকের ছায়াটা চোখের নিচে কালশিটে করে দিয়েছে। গালের চামড়ার ভেতরে ঢুকে মুখটা এখন এইটুকুনি দেখা যায়। চোখের পানি শুকিয়ে এলেও বুকের শূন্যতা পূরণ হয়নি। এখনো শূন্যে প্রান্ত তার চৌচিরে হয়ে হাহাকার করে। স্বামীর শেষ চিহ্ন হিসেবে ছোট সন্তানকে বুকে পিঠে মানুষ করেছে মার্জা। নিজের নির্ঘুম বহু অগণ্য রাত বিসর্জ দিয়েছে ছেলের পেছনে। বড় ছেলের পর ছোটটার প্রতি আদরের কমতি ছিল না। বাবার আদরটা না পেলেও বড় ভাই সেটা পূরণ করে দিত। আজ যে বাড়িটা খালি হয়ে গেছে, এই খালি ভাবটা কিভাবে কাটবে? কিভাবে বুঝ দিবে তার চঞ্চল ছেলেটা আর নেই? মন তো মানে না। বেহায়ার মতো মন বারবার শো দিয়ে দেয় মাহাদি কোথাও যায়নি। অথচ পাগলের মতো দু চোখ দিয়ে খুঁজতে গেলে ঠান্ডা নিথর নিষ্প্রাণ চিত্রটা ভেসে ওঠে। বুকটার ভেতর ঝড় উঠে যায়। সবকিছু তীব্র জলোচ্ছ্বাসের মতো ভেঙে চুরে শেষ হয়। চারিদিক যেন মাহাদির হাসি হাসি কলরব মিশে আছে। আঙ্গুল ধরে ধরে সদ্য হাঁটার স্মৃতিগুলো আজও সজীব। এই তো সেদিনই টুল ধরে ধরে দাঁড়াতে শিখল। এরপর হাঁটি করে হাঁটতে শিখল। এরপর ঝড়ের বেগে হামগড় করে দৌড়াতে শিখল। সেসব স্মৃতিরা আজ কোথায়? সাদা রঙের ওড়না টেনে চোখের উপর চেপে ধরলেন। শুকনো সুতির ওড়নাটা চোখের নোনা জলে শুষে ভিজে উঠল। কিছুক্ষণ চেপে রেখে জোরে ঘষা দিয়ে চোখটা শুকনো করতে গেলেন। কিঞ্চিত ব্যথায় করে ওড়নাটা চট করে সরিয়ে ফেললেন মার্জা। চোখ মুছতে মুছতে এখন চোখের আশেপাশের জায়গাগুলো খসখসে হয়ে গেছে। মুছতে গেলেই এখন জ্বালা করে। হঠাৎ এমন সময় বিকট রিংটোন ফোন বাজতে লাগলো। ফোন ধরার ইচ্ছাটা নিবৃত্ত করতে চাইলেও স্ক্রিনের উপর বাবা মশাই লেখা দেখে ধরতে গেলেন। নাক টেনে কল রিসিভ করতেই সালাম দিলেন মার্জা। আসসালামু আলাইকুম বাবা মশাই, কী অবস্থা, কেমন আছেন? হান্নান শেখ কণ্ঠটা মলিন করে বললেন, মা রে, তোর অবস্থার কথা শুনে ভালো থাকা যায়? কি একটা খবর শোনালি, মনটাকে বিশ্বাসই করতে পারছি না। হায়রে জীবন, আমার নাতনিটার কপালে সুখী হওয়ার কপাল নেই। সবই ভাগ্য। কি ভাগ্য নিয়ে আমার নাতনিটা জন্মিয়েছিল। অসহায়ের মতো কথাটা শেষ করলেন হান্নান, যেন ওপাশের ব্যক্তি কষ্টে ভিসিয়ে উঠে। একটু থেমে এবার আসল কথায় ভিড়লেন। মেহিনুরকে কখন পাঠাচ্ছিস মা? আমি কি আসবো? মার্জা তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, ছি ছি, আমাকে মেয়ে ডেকে এখন নিজেই এত দূর পাড়ি দিতে আসবেন? বাবা মশাই, আপনার আসতে হবে না। আমি আপনার নাতনিকে সুস্থভাবে পাঠিয়ে দেব। আমার ঘরের লক্ষ্মীকে অসুস্থ শরীরে পাঠাবো না। টনটন করে কথাটা রাগের সাইরেন বাজিয়ে তুলল। হান্নান শেখের ইচ্ছা করলো ফোনের মধ্যে এক খাদা বিশ্রী কথা শোনাতে। সহ্য আর ধৈর্য দুটোই যে কতকাল যাবৎ ধরে রেখেছে সেটাও কে বুঝবে। এসব নাটকীয় তামাশা দেখলে তার রীতিমতো বিরক্ত লাগে। হান্নান শেখ কথা বাড়ালেন না। বাকি কথাটুকু সেরে টুক করে কল কেটে দিলেন। এমন সাধুগিরি করে থাকাটা একটু অদ্ভুত ও দুর্লভ শিল্প, যেটা সব মানুষ সহজে পারে না। মুখে খিলি পান পুড়ে চিবোতে লাগলেন তিনি। বিছানায় তোষক আলগি দিয়ে
গুপ্ত ফোনটা গুরুত্বপূর্ণ কলের জন্য বের করলেন। এবার এটাকে কাজে লাগাতে হবে। দুবার টোন যেতেই রিসিভ হলো কলটা। সতর্ক কণ্ঠে একটা মেইলি সুর সালাম দিতেই হান্নান শেখ জবাব দিলেন, তোর ফোন ধরতে এত টাইম লাগলো কেন? তোর রান্নার ঘরের গোষ্ঠী। ঠিক আছে, ঠিক আছে, চাপা দূরে গিয়ে মারবি। বাড়ির খবর দে। মাঝরাতেই মানে? মাঝরাতেই প্যাচাল পারছে? সব শুনছস? কতক্ষণ? একটা গালি দিয়ে বলল, তোরে প্রেম প্রীতির খবর দিতে বলি নাই। মেহিনুর কোনখানে থাকার কথা বলছে? গ্রামে। ঠিক আছে, আচ্ছা রাখ। ব্যাংকে সময় মতো টাকা পাবি, নাম্বার ভুল দিস না। হান্নান শেখ সকাল সকাল নাস্তা সেরে মার্জাকে কল করলেন। তখন কেবল হাত মুখ ধোয়া মেহিনুর নিস্তেজ শরীরে বিছানায় হেড সাইডে পিঠ লাগিয়ে বসে আছে। হাতের কাছে ফোন বাজতে থাকলে নার্স মহিলাটার রিসিভ করে ইয়ারফোনের ব্যবস্থা করে দিলেন। গতরাতের মতো রুম থেকে চলে যেতেই কথা শুরু করলো মেহিনুর। এক কথা দুই কথা বলতে বলতে হঠাৎ আকস্মিকভাবে মার্জা ছুটে আসলো। দরজায় নক না করে ভেতরে ঢুকলেন তিনি। তখনই দেখতে পেলেন তার বউ ইতিমধ্যে ইয়ারফোনের কথা বলছে। তাকে দেখে অবশ্য চুপ করে তাকিয়ে আছে। অপর পাশে মেহিনুরের চুপটি পেয়ে মাহাতিম অস্থির হয়ে উঠল। মেহিনুর জানায় মা এসেছে, দাদাভাই তার সঙ্গে কথা বলতে চায়। মাহাতিমও জানিয়ে দেয় সে এখন নাস্তা করছে। এই নাস্তার কথা টাইমটুকুই কথা বলার জন্য বরাদ্দ, এরপর সে কথা বলতে পারবে না। এদিকে মার্জা হান্নান শেখের সাথে কথা চালাতে গিয়ে শেষমেশ নিরুপায় করে ফিসফিসিয়ে বলল, ওটা রাখ মেহিনুর, দেখ বাবা মশাই তোর সাথে কথা বলার জন্য চাপাচাপি করছে। বেশিক্ষণ বলবে না, এই তো 2 মিনিট। মেহিনুর কি করবে বুঝতে পারল না। মেহিনুর এদিকে দুই তরির মধ্যে পা ডোবানোর মতো ঝামেলায় পড়ল। মার্জা ব্যাপারটা সহজ করে দিলেন। হান্নান শেখের কলটা লাউডে দিয়ে মেহিনুরকে কথা বলতে বললেন। ততক্ষণে কান থেকে ইয়ারফোন খুলে দিল মার্জা। মাহাতিমের কলটাও লাউডে ফেলে দুটো ফোনই একসাথে মেহিনুরের কোলে রেখে দিলেন। রুম থেকে বেরোনোর পূর্বে তিনিও মাহাতিমকে কলের ভেতর ফিসফিসিয়ে 2 মিনিটের জন্য কল কাটতে বললেন। কিন্তু মাহাতিম কি ভেবে যেন কলটা কাটল না। চুপ করে হান্নান শেখের কথাটা শুনতে লাগলো সে। আমি ভালো আছি দাদাভাই, রক্ত দেওয়ার পর এখন একটু ভালো লাগছে। আমার কাছে যতদিন ছিলে এমন অসুখে পড়নি। ওই ঠান্ডা থেকে হালকা হালকা নিউমোনিয়া হতো, হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালে নাই হয়ে যেত। এখন তো সুস্থ আছি দাদাভাই, এখন তো কোনো সমস্যা নেই। অসুস্থ হলে রাত জেগো না দাদু। গলা ব্যথা নিয়ে কিভাবে যে কথা বলছো? হাত মুখ ধুয়েছো? মুখে কিছু দিয়েছো? হাত মুখ ধুয়েছি, এখনও নাস্তা? হঠাৎ মাহাতিমের খাওয়া থেমে গেল। মুখের খাবারটা তাড়াতাড়ি গিলে সে কলটা কেটে দিল। যত দ্রুততার সাথে সম্ভব সঙ্গে সঙ্গে সৌভিককে কল লাগিয়ে বলল, হ্যালো সৌভিক। সৌভিক, তুই আমার কথা মন দিয়ে শোন। তুই আজই মানে আজ বিকেলের মধ্যেই মেহিনুরকে নিয়ে গ্রামে যাবি প্লিজ। কেন কিন্তু এই মুহূর্তে জিজ্ঞেস করিস না। সৌভিক অফিসের গাড়িতে ড্রাইভটা সাইডে পার্ক করে বলল, তোর কি একটু পরপর মাথা খারাপ হয়ে যায়? আজ কি করে সম্ভব? ডাক্তার তো ওকে জার্নি করার পারমিশন দিবে না। মাহাতিম অস্থির হলো, ঠান্ডা মাথায় বলল, বাড়িতে গুপ্তচর ঢুকেছে সৌভিক, প্লিজ ব্যাপারটা বোঝার ট্রাই কর। কোনো অঘটন ঘটার আগে ওকে সরিয়ে ফেল। সৌভিক এবার ভীতশঙ্কিত অবস্থায় বলল, তুই আনসারি নিবাসের কথা বলছিস? কিভাবে সম্ভব মাহাতিম? বাড়িতে তো নীতিরা আছে শুধু, তুই কি করে বুঝলি ওখানে গুপ্তচর ঢুকেছে? সৌভিক থতমত খেয়ে মহা বিস্ময় হাঁ করে আছে। তার মাথা ঘোলাটে হয়ে গেছে, চিন্তাশূন্য হয়ে খারাপ অবস্থা। তাড়াতাড়ি ফোন কেটে ড্রাইভ করছে সে। দ্রুত আনসারি নিবাসে পৌঁছে মেহিনুরকে সরিয়ে ফেলতে হবে। স্পিড বাড়িয়ে দ্রুততার সাথে গাড়ি ছুটল। এদিকে মাহাতিমের প্রখর বুদ্ধি দেখে প্রশংসা না করে পারল না। দূর থেকেও সামান্য একটা ফোন কলের মাধ্যমে চরম একটা ব্যাপার ধরে ফেলেছে। ব্যাপারটা সাধারণ মানুষেরও ধরার কথা না। সামান্য একটা বাক্যের মধ্যে যেভাবে ব্যাফাস কথা বেরিয়ে গেছে সেটা ভাবতেও গা ছমছম করছে। মেহিনুর তার গলা ব্যথার কথা কাউকে জানায়নি। অনেক রাত পর্যন্ত যে মাহাতিমের সাথে কথা বলেছে সেটাও ওই বাক্যের ভেতর স্পষ্ট। তার মানে একটা ব্যাপারে পুরোপুরি স্পষ্ট, বাড়িতে কেউ ঘাপটি মেরে বসে আছে। সে টাইম টু টাইম বাড়ির ভেতরটার খবর বাইরে চালান দিচ্ছে। মাহাতিমের কথা মতো তাড়াতাড়ি সৌভিক বাড়িতে পৌঁছে গেল। সৌভিককে দেখে সবাই আশ্চর্য হলেও সৌভিক সেদিকে পাত্তা না দিয়ে দ্রুত মেহিনুরকে
নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ডাক্তার কোনোভাবেই দূরগামী জার্নির জন্য সম্মতি দিচ্ছিলেন না। এদিকে নাছোড়বান্দা সৌভিক জিদক্ষোভ দেখিয়ে হুঙ্কার করতে করতে ডাক্তারকে হসপিটালে ফিরতে বলল। এই মুহূর্তে ডাক্তারকে কিছুই বলার সময় নেই। বাড়িতে কে সাধু সেজে বসে আছে সেটা মাহাতিমও জানে না। বিপদ কতটা ঘন হয়ে ঘুরপাক খাচ্ছে কে জানে। মেহিনুরের নানা প্রশ্ন ছুড়ে জেরা করতে শুরু করলে সৌভিক কোনোটাই উত্তর করল না। চুপচাপ ঠোঁট বজায় রেখে শেষবারের মতো বলে ফেলল, সরি ভাবি, এক্সট্রিমলি ভেরি ভেরি সরি। আমাকে প্লিজ বাধা দিবেন না। আমি যা করছি যেমন করছি সবই কারো নির্দেশ মোতাবেক। আশা করি আপনি আমার কথা বুঝেছেন। আপনি এই মুহূর্তে কিছু জিজ্ঞেস করবেন না। আমি সবসময়ের মতো বলবো। শুকনো ইঙ্গিতটা বুঝতে দেরি হলো না মেহিনুরের। কথায় আভাসে বুঝে গেছে মাহাতিম দূর থেকে কড়া নির্দেশ চাপিয়ে দিয়েছে। মাহাতিমের কথা অমান্য করা অসম্ভব। মেহিনুর অসুস্থ হলেও নার্সের সহযোগিতায় রেডি হয়ে নিল। মাহাতিমের দেওয়া লাগেজটা সবগুলো শাড়ি গুছিয়ে রুম থেকে বেরোলো। অনামিকা ও রজনী প্রশ্নাত্মক দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ড্রয়িং রুমে মেহিনুর যখন সবার কাছ থেকে একে একে বিদায় নিচ্ছে তখন তারা দুজন একে অন্যের দিকে বিস্ময় চাহনিতে তাকিয়ে আছে। অনামিকা চোখ দিয়ে রজনীর দিকে ইশারা করলো। ইশারা বুঝিয়ে বলল, এই গেঁয়োটা কোথায় যায়, হুট করে কোথায় ছুটলো? রজনী সবার আড়ালে ডানে বামে মাথা নাড়িয়ে ঠোঁট উল্টে ফেলল। ইশারায় বুঝিয়ে দিল, জানি না। অনামিকা কৌতূহল ভাব কাটল না। সে এখন পুরোপুরি সুস্থ হলেও ডে টু নাইট ডাক্তারের কনসাল্ট মোতাবেক চলা লাগে। রজনীর সরু চোখে মেহনুরের ভাবগতির বোঝার চেষ্টা আছে। গতরাতে সে ঠিকই মাহাতিমকে ভয় দেখানোর জন্য টেক্সট পাঠিয়েছিল, কিন্তু সেটা কেবল হালকা মতন ভয় ঢোকানোর জন্য। সে যে কতটা ভয়ঙ্কর মানুষ সেটাই মাহাতিমকে তিলে তিলে ঠাউরাতে চাচ্ছিল। অথচ এখন যে সিনসিনারি দেখছে তার সাথে একটু গতরাতের চিন্তা ভাবনা মেলাতে পারছে না রজনী। মাহাতিম তো এত সহজ ভয় পাবার পাত্র না। তাকে টলাতে গিয়ে হাড়গোড় ভাঙ্গার কথা, সেদিকে আরামসে মেহনুর বাড়ি থেকে বিদায় হচ্ছে, এটাই বড় চিন্তার বিষয়। মার্জা চুপচাপ ভঙ্গিতে নতমুখে দাঁড়িয়েছিলেন। ওনার ভাবভঙ্গিতে তীব্র অসন্তুষ্টের ছাপ বোঝা যাচ্ছিল। তিনি যে নিরুপায় ও নিস্ত ছেলের সাথে কঠিনভাবে পরাজিত, এটা মুখ দিয়ে না বললেও করুণ দৃষ্টি দিয়ে উপচে উপচে বোঝা যাচ্ছে। মেহিনুর যাওয়ার পূর্বে মার্জাকে গলা জড়িয়ে ধরল। অনেকক্ষণ চোখ বন্ধ করে জড়িয়ে রাখল। উপস্থিত সবাই নীরব দর্শকের মতো তাকানো ছাড়া হাল দর্শাতে পারছিল না। অবশ্য কারোর হাতে কিছু করার মতো পরিস্থিতি ছিল না। মাহাতিম যেখানে জড়িত সেখানে তার গর্ভধাত্রী মাও বিফল। নীতি চুপচাপ সব দেখতে থাকলেও তার মনের কোণে কিছু একটা নিয়ে ঘটমট লাগছিল। এভাবে তো মেহিনুর বাড়ি থেকে পাঠানো যায় না। এর পেছনে কিছু গুরুতর কারণ আছে। তাই তার ভাই মাহাতিমের মাথায় কি গভীর পরিকল্পনা ঘুরছে, নিশ্চয়ই ঘুরছে। না হলে এমন সিনেমাটিক ঘটনা সে ঘটাতে যেত না। নীতি খামোশ থাকলেও তার ভেতরটা বলছে সামনে কোনো দুঃসহ পরিণতির জন্য মাহাতিম আগেভাগে মাঠে নেমেছে। মাহাতিম নির্ঘাত নীরবে নীরবে দাবার ঘরগুলো উদ্যমের সাথে সাজাচ্ছে। এই খেলাটা বুদ্ধির, আবার অনেকটা কৌশলে। প্রতিপক্ষটা কে সেটা আপাতত দৃষ্টিতে না জানলেও জয়ীটা যেন মাহাতিম হোক। নীতি মনে মনে তো তেজের সাথে কথাগুলো আওড়ালো। আজই সে মাহাতিমকে কল করবে। কী ধরনের ছলাকলা প্রস্তুত হচ্ছে তা জানা আবশ্যক। আর দেরি নয়। গাড়িটা হাইওয়েতে উঠিয়ে স্পিড আরও দ্বিগুণ করল। ডানে মুখ ঘুরিয়ে দেখল সৌভিক কপালে চিন্তায় ভাঁজ পড়েছে। শীতল এসির ভিতরেও বিন্দু বিন্দু ঘাম কণা তার সবল কপালের চিকচিক করছে। স্টিয়ারিং ধরে খুব তাড়াহুড়োতে আছে সৌভিক। শান্ত দৃষ্টিতে সেটাই মেহিনুর চুপ করে দেখছিল। বন্ধুদেবর সৌভিকের সাথে অতটা ঘোষ মেজাজের সম্পর্ক নেই। অনেকটা শীতল সম্পর্কের মতোই তারা চলছে। কিন্তু বিপদে আপদে এই সৌভিককেই পাশে পেয়েছে সবাই। আজ কেন জানি চিন্তিত মুখ দেখে একটু ভাবান্তর হলো ওর। সৌভিকের উদ্বিগ্ন হবার কারণ জিজ্ঞেস করতে মন চঞ্চল হয়ে উঠল। ভাইয়া? হাই স্পিড ড্রাইভ করা সৌভিক চকিতে মুখ ফেরালো। মেহিনুরের উজবুক চাহনিটা দেখতে পেয়ে মিছিমিছি হাসি টেনে বলল, জি ভাবি, কিছু প্রয়োজন? কিছু লাগবে? খারাপ লাগছে? মেহিনুর দ্রুত মাথাটা না সূচকে নাড়াতে নাড়াতে বলল, না না ভাইয়া, ওসব কিছু লাগবে না, আমি ঠিক আছি। আপনাকে একটা কথা বলি। প্রশ্নের আছে টের পেয়ে ঢোক গিলল সৌভিক। না জানি কেমন প্রশ্নের মুখোমুখি হয়ে মুখ থুবড়ে পড়তে হয়। স্বাভাবিক থাকার ভান ধরে বলল সে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
তার বলতে জিজ্ঞেস করুন। মেহিনুর সিটে গা হেলান অবস্থায় আস্তে করে বলল, উনি আপনাকে কি বলেছেন ভাইয়া? ঠিক কি কথা শুনে আপনি অফিস ফেলে এইভাবে ছুটে এসেছেন? মিথ্যে বলবেন না ভাইয়া, দয়া করে কোনো কিছু লুকাবেন না। উনি যা বলেছেন সবটুকুই আমি জানতে চাই। সবিক কঠিন অস্বস্তির ভেতর পড়ে গেল। ড্রাইভটা ঠিকঠাক মতো করলেও একজোড়া প্রশ্নাত্মক দৃষ্টি তার দিকে উন্মুখ হয়ে আছে। এখন কি করে আসল কথাটা বলতে যাবে? সবিক ইনিয়ে বিনিয়ে মিথ্যা বানিয়ে বলল, ভাবি মাহাতিম আসলে তেমন কিছুই বলেনি, শুধু বলল সামনে তো আমার কাজের চাপ বাড়বে, তাই যেন দেরি না করি। তখন নানা রকম মিটিংয়ের জন্য এমনি তো আমি সময় পাবো না, এজন্য এখনই যেন কাজটা সেরে ফেলি, ব্যাস এইটুকুই জোর দিয়ে বলেছে। মেহিনুর কয়েক মুহূর্তের জন্য স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। সৌভিক মনে মনে ভাবল মেহিনুর বোধহয় বিশ্বাস করে ফেলেছে, তাই সে চুপ করে আছে। কিন্তু তাকে অবাক করে দিয়ে বিরোধী গলায় বলল মেহিনুর, আপনি সম্পূর্ণ বানোয়াট কথা বলেছেন সৌভিক ভাই, উনি কখনো আপনাকে এই ধরনের কথা বলেনি। গতকাল উনি যখন কল দিয়েছিলেন উনি কিন্তু মোটেই স্বাভাবিক ছিলেন না। আপনিও গড়িমসি করে উত্তরগুলো দিন। অস্বাভাবিক হবার কারণ সৌভিকের জানা, তবুও অকাট্য সত্যটা মুখ ফুসকে বলতে পারছে না। সামনেই একটা ট্রাফিক জ্যাম, ওদের গাড়িটা থামলো। মেহনুর তার প্রশ্নের জবাব না পেলেও চুপ করে রইলেন। জার্নির প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছে, এরই মধ্যে পকেট থেকে লাগাতার কল বেজেই যাচ্ছে। বাঁ পাটা এক্সিলেটর থেকে সরিয়ে একটু সোজা করলো সৌভিক। বাঁ পকেটে হাত ঢুকিয়ে বাজতে থাকা ফোনটা বের করতেই রিসিভ করলো সে। সৌভিক মুখটা জানালার দিকে ঘুরিয়ে কাজটা একটু নামিয়ে দিল। আর চোখে মেহিনুর সেটাই তখন বারবার লক্ষ্য করছিল। সৌভিক খুবই নিচু কণ্ঠে কথা বলছে, ফিসফিসানির মতো শোনালেও মেহিনুর কান পেতে ভাষা ভাষা কিছু শুনতে পেল। সুস্থই আছে, এখনো বমি টমি করেনি, না কিছুই খায়নি। তুই টেনশন করছিস কেন? জ্যামে পড়েছি। আর শোনার প্রয়োজন নেই, মেহিনুর নিশ্চিত রূপে বলতে পারবে এটা কে করেছে। জ্যামের ভেতর উটকো অবস্থা আটকে পড়লেও মাহাতিম তার খোঁজখবর নিয়েই চলেছে। চোখ বন্ধ করে বুক ভর্তি নিঃশ্বাস ছাড়ল মেহিনুর। তার জীবনে এমনও মোড় আসবে ভাবতে পারেনি সে। ছোট থেকে গ্রামের দায়বদ্ধ পরিবেশ বেড়ে উঠেছে, সেখানে সব কিছু শৌখিনভাবে পেলেও বাইরের আবহাওয়ার মেলামেশার সুযোগ কম ছিল। গ্রামের মেয়েরা যেমন চঞ্চল, দক্ষ ও উড়নচণ্ডী স্বভাবের হয়ে থাকে, সেখানে তাদের পরিবারের 4টা মেয়ে সেসব থেকে মুক্ত। কেবল ঘর দুয়ারেই তাদের আসল সীমাটা নির্ধারণ করা থাকত। আজ বহুদিন পর মহিমপুর গ্রামে দাদাভাইয়ের কাছে ফিরছে মেহিনুর। ছোট থেকে যার আঙ্গুল ছুঁয়ে বড় হয়েছে তার কাছে যেতে একটুখানি বিরহ লাগছে। এই বিরহ ভাবটা হয়তো মাহাতিমের জন্য। উদাসী মুখে জানালার বাইরে দৃষ্টি ফেলল মেহিনুর। নীল আকাশের বুকটায় সাদা সাদা মেঘগুচ্ছ আশ্রয় নিয়েছে। হাওয়ায় ধীরে ধীরে দূর দূরান্তে পাড়ি দিচ্ছে সেগুলো। নীল বুকটা যেন খালি করে হারিয়ে যাচ্ছে কোথাও। চোখ বন্ধ করলো মেহিনুর। চোখের সামনে কালো পর্দা নেমে পড়লেও সেখানে সুন্দর সুন্দর স্মৃতিগুলো দেখতে লাগলো। গ্রামের পরিবেশে শুনশান রাত, চারিদিকে ঘোর বর্ষণের আকাশ কাঁপছে। ঠান্ডা মৌসুমের শীতল হাওয়া রুমে ঢুকেছে। বিয়ের প্রথম রাত ছিল, মনে ছিল এক বুক জড়তাযুক্ত ভয়। সেই ভয়ের ভেতর যুব পুরুষটা তার কাছে এসে আমোস আবদার জুড়ে দিল। সেই আবদারটা ফেলতেও পারল না, নাকচও করল না মেহিনুর। তার নীরবতাকে সম্মতি ভেবে সেদিন শুধু ওইটুকু চুমুই কোমরের ক্ষতটায় ছুঁয়ে দিয়েছিল। বাকিটা রাত সে কিছুই করেনি। সেদিন বৃষ্টি স্নাত রিসোর্টের অন্ধকার কামরায় প্রথম অধৈর্যগুলোর আচ্ছাদনটা তার জীবনের প্রথম আনন্দভূমি ছিল। মাহাতিমের উন্মুক্ত বুকের ভেতর পুরোটা রাত নিজেকে লুকিয়ে রেখেছিল মেহিনুর। মাহাতিমও তার দেহের সবটুকু উষ্ণতা দিয়ে ছায়ার মতো আগলে রেখেছিল তাকে। কখনো চুলের চামড়ায় আঙ্গুল রেখে বুলিয়ে দিয়েছে, কখনো আধো আধো বুঝে আসা আখি পল্লবে চুমু খেয়েছে, কখনো বুকের কাছে ছোট্ট মাথাটা 2 হাতে ঢেকে রেখেছে সে। এমন রাত বারবার পেতে চায় মেহিনুর। যদি এমন রাত পাওয়ার জন্য কষ্ট সহ্য করা লাগে তাও করবে সে। স্বামী স্বর্গ সুখ পুরো ব্যাপারটাই সে বারবার বহুবার অসংখ্যভাবে পাওয়ার জন্য চঞ্চল অস্থির উন্মাদ হয়ে প্রস্তুত। 2 চোখের পাতা হঠাৎ খুলে ফেলল মেহিনুর। কোলের হ্যান্ডব্যাগে থেকে আস্ত হাতে মোবাইল বের করলো। পাশে থাকা সৌভিক একটু জিজ্ঞাসু চোখে তাকালেও তার মনোযোগ
এখন জ্যাম ছোটা উদ্যম রাস্তার দিকে। মেহিনুর কাঁপা কাঁপা আঙুলগুলো কোনো রকমে স্ক্রিন চালিয়ে দ্রুত একটা কল বসালো। বা হাতটা কাঁপতে কাঁপতে উপরে উঠিয়ে অমনি জানালার সাথে কনুই ঠেকিয়ে দিল। কনুইয়ের ভর রেখে বাঁ কানে ফোন ধরল মেহিনুর। গলার ঢোক গেলার গতিটা ফোনের প্রতিটা টোনের সাথে বেড়ে চলেছে। এক নাগাড়ে বলেই যাচ্ছে, একটু যেন ফোনটা ধরুক, ফোনটা যেন নিষ্ঠুরের মতো না কাটুক। হোক সে ব্যস্ত, তবুও এই ব্যস্ততা থেকে একটা মিনিট দিলেই চলবে। অন্ততপক্ষে হ্যালো শোনার সুযোগটা হোক। মেহিনুরের উৎকণ্ঠা দেখে সৌভিক শুধু হতাশার নিঃশ্বাস ছাড়ল। ড্রাইভের দিকে পূর্ণ মনোযোগ দিলেও তার ব্রেনের অন্য অংশটা স্মৃতির পাতা ঘুরছে। কতগুলো দিন, কতগুলো মাস পেরিয়ে গেছে, সে ভুলেও পেছনের দিকে ফিরে তাকেনি। পেছনের সেই বর্ণিল সুন্দর সময়গুলো, সেই রিসোর্টের শেষ রাতটা, পুকুর পাড়ে বসে দুজনের গল্পটা এখনো বুকের ভেতর হু হু করে আনন্দের তোলে। শাহনাজের অশ্রুভরা টলটলে চোখ দুটো সৌভিকের চলে যাওয়া গাড়িটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সে শাহনাজ আজ কোথায়? শাহনাজ তাকিয়ে বলেছিল, তুমি শহরে গেলে আমাকে ভুলে যাবে সৌভিক। সৌভিক তো সত্যি ভুলে গেছে। এমন নির্দয়ের মতো কর্মকাণ্ড করার পর আজ কী করে শাহনাজের মুখোমুখি হবে? সাহসটা কী করে পাবে সৌভিক? শাহনাজকে সে দূরে সরিয়ে রেখেছে। এতে কি শাহনাজ কঠিনভাবে মর্মাহত হয়নি? শহরে ফেরার পর শেষ একটা মেসেজ করেছিল শাহনাজ, তাও কলেজের বাইরে গিয়ে এক সহপাঠীর ফোন দিয়ে মেসেজ করেছিল। সেই মেসেজের উত্তর আজও দেয়নি সৌভিক। আমি জানি তোমরা খুব বড়লোক সৌভিক, তোমরা কোনোদিন গ্রামের মেয়েকে বউ হিসেবে ঘরে তুলবে না। তোমার সাথে আমার যে কদিনের সম্পর্ক ছিল সেটা যেমনই হোক একটা স্বচ্ছ সুন্দর সম্পর্ক ছিল। আমি কষ্ট পাইনি। আমার জন্য চিন্তা করো না। তোমার সাথে সুন্দর একটা গোছানো স্বপ্নের জগৎ এতদিন ভেঙে গেছে। তোমাকে কোনোদিন দোষারোপ করব না। সব সম্পর্কের পরিণতি যদি সুখী হতো, তাহলে ভালোবাসার মানুষকে পাওয়ার পর মানুষ প্রচণ্ড খুশিতে হাউমাউ করে কাঁদত না। আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। আমার পক্ষ থেকে আর কখনো তুমি বাধা পাবে না, ঝামেলাও যাবে না। তুমি ঘর সংসার করে সুখী হও। তোমার ব্যবসায়িক জীবন, তোমার আগামীর পথ চলা যেন সফলতার হোক সৌভিক। তুমি খুব ভালো থেকো। এক হাতে স্টিয়ারিং ধরে পকেট থেকে ছোট্ট একটা রুমাল বের করলো সৌভিক। রুমালটা দিয়ে খুব সাবধানে চোখের অসতর্ক বিন্দুটা মুছে নিল। এমন একটা ভাব নিল যেন চোখের ডাস্ট ঢুকেছে। মেহিনুর এক পলক সৌভিকের দিকে তাকিয়ে ফের নিজে কাজে ফিরল। কলটা এখন শেষ টানের কাছাকাছি এসে গেছে। যে কোনো মুহূর্তে আপনা আপনি কেটে যাবে। ব্যথা গলাটা আরেকবার ঢোক গিলে মৃদু ব্যথাটা চোখ খিচে সহ্য করলো। তখনই কলটা খট করে রিসিভ হতেই ব্যস্ত সুরে বলল, হ্যালো। কুচকানো চোখ খুলে এবার জড়সড় ঢোক গেল সে। গলায় প্রচুর ব্যথা হলেও সেটা পাত্তা দিল না মেহিনুর। চাপা অস্থিরতায় সুর নামিয়ে বলল, আপনি কোথায় আছেন? গাড়ির বেদম গতির জন্য সৌভিকের কান পর্যন্ত কথা যাচ্ছে না। মেহিনুরের অপ্রত্যাশিত প্রশ্ন শুনে ফোনের বিপরীত আশ্চর্য হলো মাহাতিম। কপালে অসংখ্য দাগ ফেলে গম্ভীর গলায় বলল, কেন? কোথায় আছি এটা জিজ্ঞাসা করছো কেন? কি হয়েছে তোমার? মেহিনুর সত্য কথাটা বলতে যেও ইতস্তত বোধ করছে। মুখটা জানালার কাছে এনে শূন্য গলায় বলল, জানি না, শুধু জানি আপনাকে দেখতে ইচ্ছে করছে। কথাটা বলেই চোখ বুজল মেহিনুর। সূর্যের তাপটা সরাসরি জানালার কাচ ভেদ করে বন্ধ চোখের পাথায় পড়ল। রৌদ্রের গাঢ় উষ্ণতার টের পেতে ওপাশ থেকে কণ্ঠ নরম করে বলল, আমি আসবো তো। আমার বউ আমাকে স্মরণ করেছে, ডাকছে। তার কথা কি আমি ফেলে দেব? নিজের দিকে যত্ন নাও মেহিনুর। সেখানে পাঠাচ্ছি, সেখানকার আলো বাতাসে একটু চাঙ্গা হয়ে ওঠো। আমি ফ্রি হয়ে তোমাকে রাতে কল করছি। এখন রাখি, ব্যস্ত। মেহিনুর কথাটা না শুনেই কল কাটল মাহাতিম। কাঁপুনি দেওয়া হাতটা আস্তে করে কলের উপর রাখল মেহিনুর। হঠাৎ হাতটা কেঁপে উঠতেই জানালা থেকে মুখ ঘুরিয়ে কোলে তাকালো সে। স্ক্রিনের নোটিফিকেশন একটা মেসেজ শোধ করেছে। চলন্ত গাড়ির ঝাঁকুনির ভেতর মেসেজটা চোখ বুলালো মেহিনুর। সাথে সাথে এক ফালি রৌদ্রের মতো উজ্জ্বল হলো মুখ। প্রাণবন্ত মিষ্টি হাসিটা তার সারা মুখ রাঙিয়ে রাঙা করে তুলল। বারবার একই মেসেজটা পড়তেই লাগলো মেহিনুর।
I just want three things, Mehinur Afrin. To see you, to hug you, to kiss you. When you kissed me with love in your heart, you own my soul. I love you, মাহাতাম আনসারি। খুব ব্যস্ত সময় কাটছে। এবার দেশের ভেতর দামি দামি মাল আনার কন্ট্রাক্ট পেয়েছে। এই কন্ট্রাক্টটা যেমন ঝুঁকিপূর্ণ তেমনি মোটা অঙ্কের টাকাও পাবে। এই বিদেশি মাল জায়গা মতো পৌঁছানোর আদেশ পড়েছে। কাজটা করতে পারলে বিরাট একটা পরিকল্পনায় বাস্তবায়ন হবে। দেশের ভেতর গুপ্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে অনেকে, কিন্তু তাদের হাতে উপযুক্ত মাল নেই বলা চলে। মালের মজুদ ঠিকঠাক মতো যোগান পেলে আবার মাথাচাড়া উঠবে তারা। কালাম সর্দার পুরো দমে দলের সাথে লেগে পড়েছে। একে ওকে নানা কাজ চাপিয়ে হিসেব বুঝিয়ে যাচ্ছে। এবারের পরিকল্পনা খুব সহজ। তাদের যাতে কেউ বাগে আনতে না পারে তার জন্য খুব শীঘ্রই হাতের কাছে একজনকে মেরে ফেলবে তারা। পুরো প্ল্যানও ফিক্সড। তাকে আগে কুটি কুটি করে টুকরো করবে, তারপর নিজেদের কাজে মত্ত হবে তারা। রাত এখন 12টা। গ্রামের সবচেয়ে জঙ্গলপূর্ণ লোকশূন্য জায়গাটা এখন হারিকেনের আলোয় আলোকিত। হারিকেনের পলতেটা ইচ্ছে করে কমালো, যাতে দূর থেকে কোনো মাতাল গাঁজাখোর ভুলেও এখানকার হদিশ না করতে পারে। নিরিবিলি জনভূমিতে গুপ্ত কারবার চালাচ্ছে তারা। একদল বিশ্বস্ত ছেলে যুবক কামলার মতো খেটেখুটে কাজ করছে। গরুর খড়ের মধ্যে কারসাজি করছে তারা। উঠোনের খড় ছড়ানো জায়গাটা এক প্রান্তে দাঁড়ালো কালাম সর্দার। তার পরনে এখন লুঙ্গি ও সেন্ডো গেঞ্জি। লুঙ্গিটা হাঁটুতে তুলে ভাঁজ করে রেখেছে, মাথায় একটা গামছা বাঁধা। সে কালচে আকাশে দৃষ্টি তুলে সময়ের হিসাব কষে নিল। আর মাত্র 2 ঘন্টা পরেই মেহিনুর এখানে পৌঁছে যাবে। সৌভিকের শেষ কল মতে তারা এখন নিকটবর্তী গ্রামে চলে এসেছে, কিন্তু গ্রামের ভাঙাচোরা খাজওয়ালা রাস্তার জন্য ইচ্ছে করে আস্তে ধীরে আসছে। মেহিনুর ঝাঁকুনি নিতে অসমর্থ বিধায় 50 মিনিটের জায়গায় এখন 2 ঘন্টা লাগবে। আজ যদি মেহিনুর এসে যায় তার মানে বাকি হিসাব খুব সহজ। মেহিনুরকে দেখতে আসার জন্য একবার হলো এখানে আসবে মাহাতিম। এই আসার দিনটাই ঘন ঘন করে তাকে স্বাগতম জানাবে। দিনটা যেন খুব দ্রুত আসুক, এটাই চায় হান্নান শেখ। তার মন পৈশাচিক আনন্দে ফুরফুর করে উঠল। ফুর্তির মেজাজে লুঙ্গির কোঁচা থেকে একটা ছোট্ট মোড়ানো কাগজ বের করলো। মোড়ানো কাগজটা সিধা করে খুলতেই সেখান থেকে 2 আঙ্গুলে 1 চিমটি মশলা নিল হান্নান। মুখ খুলে জিভের উপর ছেড়ে দিতে স্বাদটা নিতে লাগলেন। সাথে সাথেই তার মাথাটা ঝিলিক দিয়ে উঠল। এক ঝটকায় মাথাটা দুপাশে নাড়িয়ে চনমনে জিনিসটার উপভোগ করলেন সে। বাড়ি ফেরার আগে খুব কৌশলে মুখটা ধুয়েও নিতে হবে। চারপাশে একযোগে ঝিঝি পোকা ডাকছে, কান যেন তাক লাগানোর মতো শব্দ। লম্বা লম্বা গাছগুলো ভুতুড়ে ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দমকা হাওয়া ডালাপালা নাড়িয়ে আরও ছমছমে ভাব জাগায়। চারিদিকটা আলোহীন টিনের বাড়িগুলো গভীর ঘুমে তলিয়ে আছে। ফসলি জমি থেকে ধই ধই করে অন্ধকার তেড়ে আসছে। অন্ধকার মেঠো রাস্তাটা দিয়ে একজোড়া হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলছে। এর আগেরবারও রাস্তাটা এমন জঘন্য ছিল না, অথচ এখন এটার বেহাল দশা। মেহিনুরের দিকে খেয়াল রেখে খুব সাবধানে ড্রাইভ করছে সৌভিক। মেহিনুরের ঘুমটাও এমন ঝাঁকুনি খেতে খেতে একটু আগে ভেঙেছে। মাহাতিমের ডিউটি একটু আগে শেষ হলেও তার নাকি জরুরি একটা মিটিং পড়েছে। মেহিনুর জানালা দিয়ে তাকাতে পারল না। এই গ্রাম, এই পরিবেশ তার চিরচেনা হলেও আজ বহুদিন পর এসে অচেনা ঠেকছে। রাতের নিরিবিলি অবস্থা দেখে ভয় ভয় লাগছে। সৌভিকের জায়গায় যদি মাহাতিম এখন পাশে থাকতো, সেই মাহাতিমের কাঁধে মুখ লুকিয়ে তার বাহুটা শক্ত করে ধরে রাখত। এখন তার বদলে সিট বেল্ট খামচে আছে মেহিনুর। আরেকটু পথ এগোতে একটানে পরিষ্কার রাস্তা পেয়ে গাড়ি হাঁকালো সৌভিক। একেবারে অন্ধকার ফুঁড়ে সেই ছেড়ে যাওয়া সদর দরজাটা দূর থেকে দেখতে পেল। হেডলাইটের আলোয় সম্পূর্ণ দেখতে পাচ্ছে এই রাস্তাটা আগের মতোই আছে। সোজা রাস্তাটা ধরে ডানে মোড় ঘুরে একদম উঠোনে এসে গাড়িটা থামলো। গাড়ির হর্ন না বাজালেও হঠাৎ করে বাড়ির সদর দরজাটা ধপাস করে খুলল। হারিকেন হাতে বেরিয়ে এলো শাড়ি পরা ঘোমটা দেওয়া সুজলা মাহমুদা।
তার পাশে উৎসুক চোখে হাসি হাসি চোখে ছুটে এলো সাবা, এসে মেহিনুরকে অতি সাবধানে কলপারে নিয়ে হাত মুখ ধোয়ালো। বাড়ির ভেতরে ঢুকতে সংকোচ অনুভব করলেও সুজলার সুলভ আচরণে বিগলিত হয়ে প্রবেশ করলো সৌভিক। বুকের ভয়টা দূর দূর করছে, চোখ দুটো বেহার মতো কাউকে খুঁজে চলেছে। আশেপাশে কোথাও তাকে দেখতে পাচ্ছে না সৌভিক। কি আশ্চর্য, এই বাড়িতে অতিথি এলে বউ নাতনি স্বাগত সদর জানায়, সেখানে আজ সে অনুপস্থিত। প্রচণ্ড খটকা লাগলো, হঠাৎ দুম করে বুকের ভেতর জোরে একটা ধাক্কা লাগলো। শাহনাজের কি বিয়ে হয়ে গেছে? শাহনাজকে কোথাও দেখতে পাচ্ছে না কেন? হাত মুখ ধুয়ে রাতের খাবারটা খেলো সৌভিক। মেহিনুর তার পাশের চেয়ারে বসে খাবার নষ্ট করলো। হান্নান শেখ আজ বাড়িতে নেই, একটা গুরুত্বপূর্ণ তলবের ডাক পেয়ে সেখানে নাকি ছুটে গিয়েছে। সৌভিক একবার চিন্তা করলো সাবারে সোজাসুজি শাহনাজের কথা জিজ্ঞেস করবে কিনা, পরোক্ষে লজ্জায় পড়তে হবে বলে করল না। সব আয়োজন শেষে ঘুমানোর জন্য আগের রুমটাই দেখে দিল মাহমুদা। সৌভিক হাসি মুখে বিদায় জানিয়ে অতীতের থাকা সেই রুমটায় চলে গেল। সব কিছু আগের মতোই, আগের জায়গাটা রাখা আছে, শুধু পরিবর্তন হিসেবে আলনায় জায়গায় একটা আলমারি দেখতে পাচ্ছে। সাদা ফুল স্লিভের শার্টটা খুলতে খুলতে নর্মাল টি শার্ট পরল সে। প্যান্টটা বদলাতে গিয়ে সেটা পাল্টালো না। ঘড়িতে ভদ্র দাগে 2টা 30 বাজছে। সৌভিক চুপচাপ কিছুক্ষণ মনস্থির করে বন্ধ দরজাটা খুলল। ডানে বামে মুখ ঘুরিয়ে দেখল চারপাশ অন্ধকার। বুক ভর্তি দম নিয়ে দরজা ছেড়ে বেরিয়ে পড়ল। অন্ধকার পা টিপে টিপে ছুটে গেল পরিচিতি দিকে। ছোট্ট প্রশস্ত জায়গাটা পেরিয়ে অপরত্ব প্রান্ত চলে এলো। দোতলার সিঁড়ির ধরে সতর্কভাবে উপরে উঠে কাঙ্ক্ষিত রুমটার সামনে দাঁড়ালো। মেঝে ও দরজার যেতটুকু ফাঁক থাকে সেখান দিয়ে কমলাভ আলো আসছে, তার মানে ভেতরেই আছে, ইচ্ছে করে বাইরে বেরোয়নি। দরজায় করাঘাত করার আগে আরেকবার দম নিল সে। এরপর টকটক করে মৃদু শব্দ করতে কয়েক মুহূর্তের নিঃশব্দে কাটল। এরপর আবার টকটক করলে বিছানা থেকে নামার মতো শব্দ হলো। তখনই ভিতর থেকে গলা এলো, কে? মেহিনুর আসলো নাকি? সৌভিক ইচ্ছে করে 2 আঙ্গুল দিয়ে টকটক জাতীয় শব্দ করেছে। এটা মেহিনুরের নিয়ম, এটা সে শাহনাজের মুখে শুনেছে। ভেতর থেকে পায়ের আওয়াজটা তীব্র থেকে তীব্রতর হতেই খট করে ছিটকিনিটা খুলল। দরজাটার মাঝ বরাবর সরু ফাঁক হতে হারিকেনের আলোটা বেরিয়ে এলো। সরু দরজাটার দুধারে এক পর্যায়ে খুলে যেতে শাহনাজের হাসিটা ঝট করে নিভে গেল। ঝুলঝুল চোখে সামনের পুরুষ অবয়টা দিকে তাকিয়ে থাকতে হঠাৎ জোরে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল শাহনাজ। বুকের ভেতর নিঃশ্বাস আটকে যেতেই কানের দরজা চাপানোর শব্দ পেল। ভয়ে চিৎকার দেওয়ার আগে তার গলা বন্ধ হয়ে এলো। কণ্ঠ রোধ হয়ে শ্বাসটান হলেও হাত নাড়াতে পারল না শাহনাজ। ঝরঝর করে তার চোখ ভিজে উঠল। হারিকেনের পলতেটা বাড়িয়ে দিয়ে বিছানায় আসলো মেহিনুর। দুপুর থেকে নাকি বিদ্যুৎ বিচ্ছিন্ন, পুরোটা গ্রাম অন্ধকারে ডুবে দিয়েছে। কখন কৃত্রিম আলোতে উজ্জ্বল হবে জানা নেই। ছোট থেকেই দেখেছে গ্রামে একটুখানি হেরফের হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ যাওয়ার রহস্যটা আজও ধোঁয়াশা রয়ে গেছে। জানালার কপাটটা 2 হাতে চাপ দিতেই খটাস করে খুলে গেল। ভেতর ঢুকলো এক পশলা অন্ধকারযুক্ত আবছা আলো। গায়ে পাতলা নরম কাঁথাটা টেনে জানালার দিকে মুখ করে শুয়ে পড়ল সে। আকাশ পরিষ্কার, কিন্তু আকাশটা অদ্ভুত মায়াজালে রহস্য ঘেরা। নভমগুলো ঠেকছে, মনের ভেতর তীব্র উৎকণ্ঠার জানান দিচ্ছে এখানে আসাটা ঠিক হয়নি, এখানে আসাটা একদম ঠিক হয়নি। এমন অদ্ভুত মনোভাবের উদয় দেখে দারুণ বিচলিত হলো মেহিনুর। তার ছোট্ট মাথাটা আস্তে আস্তে গূঢ় বিষয়গুলো ধরার চেষ্টা করলো। মাহাতিম আনসারি, সে একজন নৌশো-10-এর বিশেষ বাহিনীর কর্মকর্তা। তার পেশা জীবনটা ব্যস্ততায় ভরা থাকলেও সে কখনো পিছুটান ভুলে না। সে যে বয়সে বড়, তার ধ্যান জ্ঞান চিন্তা অভিজ্ঞতা সবকিছুই দূরদর্শীর, তবুও সে মেহিনুরের প্রতি কটাক্ষ সূচক অবহেলা দেখায়নি। তার শক্ত চেতনার প্রত্যেকটা পদক্ষেপ আগেভাগে ঠাহর করা যায় না।
সে খুবই ঠান্ডা মাথায় এক একটা কাজ করে। তার এই নিষ্পাপ হাস্যোজ্জ্বল মুখ দেখে কেউ তার গভীর চিন্তার আয়তনটা মাপতে পারবে না। জানালা থেকে মুখ সরিয়ে সিলিংয়ের দিকে তাকালো মেহিনুর। সোজা হয়ে শুতেই বুকের উপর কাঁথা ও কাঁথার উপর দু হাতের আঙ্গুলগুলো আষ্টে পৃষ্ঠে রাখলো সে। একে একে ভাবতে লাগলো রজনী ও অনামিকা দুচোখে তাকে সহ্য করতে পারে না। এমনকি যতবার অনামিকার সাথে তার চোখাচোখি হয়েছে সেখানে অনামিকার চোখে কেবল হিংস্রতাই দেখেছে। রজনীও তাকে একা পেলে যথেষ্ট অত্যাচার করে। এসব ঘটনার লজ্জায় কোনোদিন মাহাতিম বা অন্য কাউকে কাছে মেহিনুর বলেনি। না বলার ফলে তার সরল মনটা গভীর একটা দাগ কেটেছে। কক্সবাজারে গিয়েও মাহাতিমকে 1 মিনিটের জন্য শান্ত দেখেনি। কি একটা চিন্তায় সবসময় বিভোর হয়ে থাকতো। তার বিভোর ভাবটা মিথ্যে হাসি কারসাজিতে ঢাকা পড়লেও মেহিনুরের কাছ থেকে চোখ এড়াতে পারেনি। এবার গ্রামে পাঠিয়ে যে অপ্রত্যাশিত কাণ্ডটা ঘটালো এতে আরও স্পষ্ট হয়ে গেছে মাহাতিম ভয়ানক কিছু লুকাচ্ছে। গ্রামে পাঠানোর মতো স্পর্ধা মাহাতিমের হবার কথা নয়। যেখানে সে নিজেই মেহিনুরকে দূরে রাখতে নারাজ ছিল, আজ ইচ্ছে করেই বহু মাইল দূরে গ্রামের দিকে ঠেলে দিয়েছে। সৌভিকের আচরণেও স্পষ্ট ইঙ্গিত পাচ্ছে ব্যাপারটা খুবই গুরুতর। বাড়িতে দাদাভাই নেই, তিনি সম্ভবত গায়ের কোনো কাজ দেখে আবার বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে দাদাভাইয়ের সাথে মাহাতিমের উৎকট চিন্তার কারণটা আলোচনা করলে হয়তো দাদাভাই বুদ্ধি দিতে পারবেন। একমাত্র দাদাভাইয়ের কাছেই সব সমস্যার সমাধান থাকে। না, এবার আর দেরি নয়। সকল লজ্জা মাটি করে কাল সকালে দাদাভাইয়ের সাথে মাহাতিমকে নিয়ে আলোচনা করতে যাবে। এই সময় বাইরে ঘেউ ঘেউ করে কুকুর ডেকে উঠল। বাতাসের গাছের শাখা প্রশাখা নড়ে চড়ে পাতার মর্মর আওয়াজ তুলল। লম্বা একটা জার্নি করেও চোখে ঘুম আসছে না। চিন্তায় চিন্তায় তার মাথাটা ঘুমহীন আর ঘন হচ্ছে। আঙ্গুলগুলো আলগা করে বালিশের নিচে হাত ঢুকিয়ে দিল। টেনে বের করলো অ্যান্ড্রয়েড ফোনটা। ফোনটার দিকে তাকিয়ে থাকতেই মাহাদের কাছে ফোনের বিষয়বস্তু শেখার স্মৃতিগুলো মনে পড়ল। এই আধুনিক যন্ত্রটা চালাতে প্রথম প্রথম খুব যন্ত্রণায় হলেও এখন এটা চালাতে বেশ পটু মেহিনুর। এটার সম্পূর্ণ কৃতিত্ব শুধু মাহাদের। একজন অনভিজ্ঞ মানুষকে অভিজ্ঞ করার পিছনে যতটা ধৈর্য, শ্রম, ইচ্ছা ঢালা লাগে সবটাই শুধু মাহাদি করেছিল। পাখনাটা কোনো অংশে মেহিনুরকে পিছিয়ে রাখেনি। একটা মোবাইল ফোন চালানো দ্রুততার সাথে শিখিয়ে দেয়। একটা কম্পিউটার হুটহাট দরকারে কিভাবে অন করতে হয় তাও শিখিয়ে গিয়েছে। শহরে কায়দায় বোঝার জন্য ধরার জন্য মাঝে মাঝে ফারিনকে কল দিয়ে বুদ্ধি সংগ্রহ করত। সেই বুদ্ধি মেহিনুরের সাথে আলাপ আলোচনা করে দু একটা খাটিয়ে ফেলত। মেহিনুরকে বউ ডাকাটা স্বভাবটা মুছতে পারেনি কেউ। মেহিনুরই মাহাদিকে বলে কয়ে ভাবি ডাকাতে পারেনি। সবসময় মাহাদি বলতো, ভাইয়া তো তোমার চেয়ে বড়, বড় মানেই আগে আগে বুড়ো, বুড়ো হলেই হাড়গোড় ভেঙে মরে যাবে, আমিও ততদিনে হ্যান্ডসাম হয়ে যাব, এরপর তোমাকে বিয়ে করব, ঠিক আছে না? এমন উত্তর শুনে কাঁধে বা মাথায় আলতো করে চাপড় মারত মেহিনুর। একগাল হেসে দিয়ে কখনো কখনো মাহাদির ফর্সা গাল দুটো টেনে দিত। চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল সে। চোখের পাতা ভিজে ওঠার আগেই নিজেকে ঠেলা দিয়ে শক্ত করলো। ফোনটা অন করে তর্জনী চালাতে চালাতে একটা কল বসালো। ফোনটা কানের কাছে ধরতেই নিজের ঠোঁট কামড়ে রাখলো। খুব স্বাভাবিক আওয়াজে রিং হচ্ছে, কিন্তু কল ধরছে না। বাজতে বাজতে কলটা কেটে যেতেই স্ক্রিনের দিকে তাকালো। কলটা কেন ধরেনি? এই মাঝরাতে তো ডিউটি থাকার না। এই সময় সে ঘুমানোর প্রস্তুতি নেয়। ফোনটাও কলের জন্য নর্মাল মোডে রাখে। ওই লোক কি তাকে কল দিতে ভুলে গেল? প্রচণ্ড রাগ লাগছে। ভুলে যাওয়ার তো কথা নয়। সে কি ফেলনা নাকি? কটমট রাগ নিয়ে আবার কল দিল মেহিনুর। এবারও একই কাণ্ড ঘটিয়ে কলটা কেটে গেল। পরপর দুবার ব্যর্থ হয়ে হতাশার বদলে অদ্ভুত জেদ চেপে ধরল। কোনো দিকে না ভেবেই ডিরেক্ট অন একটা নাম্বারে কল বসালো সে। একবারও ভাবলো না কলটা দেওয়ার পর কী দশা হতে পারে। কলের কয়েকটা টোন যেতেই রিসিভ হলো। সৌজন্যতার সাথে পুরুষ কণ্ঠটা বলল, হ্যালো। মেহিনুর যথাসম্ভব ভদ্রতা রেখে বলল, আপনার স্যার কোথায়? চমকে যেতে ভ্যাবাচেকা গেল কণ্ঠটা। থতমত সুরে বলল, কাকে চাচ্ছেন?
ঢোক গিলে স্বাভাবিক গলায় বলল মেহিনুর, আমি আনসারি সাহেবের স্ত্রী বলছি। উনি যদি ফ্রি হন তাহলে বলে দিবেন ওনার স্ত্রী নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দিতে। ভালো থাকবেন, রাখি, আল্লাহ হাফেজ। কলটা টুক করে কেটে যেতে স্থির হয়ে গেল নোমান। সময় ও পরিস্থিতির গণ্ডি হঠাৎই যেন তালগোল পাকিয়ে ফেলল। ডান কানে এখনো ফোনটা চেপে রেখে এক দৃষ্টিতে অন করা কম্পিউটারে তাকিয়ে আছে। সে বসে আছে মাহাতিমের ডেস্কে, তার একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জন্য। জোরে শাওয়ার ছাড়ার আওয়াজে হতেই সদ্বিত পেল নোমান। হালকা একটা ঝাঁকুনি খেয়ে কান থেকে ফোন সরিয়ে ফেলল। সত্যি তার বসের বউ কল দিয়েছিল। এটা কি বসের মুখে শোনা সরল সহজ বউ? সরল সহজ বউ হলে হালকার উপর ঝাপসা মেরে ধমক দেয়। বাম হাত উঠিয়ে নিজের বাগাল বরাবর চড় মারল নোমান। তবুও বিশ্বাস হতে চাইছে না। নোমান তড়িৎ গতিতে ডেস্ক থেকে উঠে সোজা ওয়াশরুমের সামনে গেল। ভেতর থেকে জোরালো শব্দে শাওয়ারের আওয়াজে ভেসে আসছে। ধপধপ করে দরজায় আঘাত করল নোমান। ন্যূনতম হেলদোল না দেখে বলতে লাগলো, স্যার স্যার আপনি এক্ষুনি বাইরে আসুন। ম্যাডাম বলেছে তার নাম্বারটা এক্ষুনি ব্লকে ফেলতে। আকাশ থেকে পড়ার মতো চমকে যায় মাহাতি। বুড়ো জোড়া কোচকে প্রচণ্ড আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, তুমি কি বলছো? কে বলেছে? মাহাতিমের কথা আংশিক বুঝল নোমান। দ্রুত গতিতে উত্তর দিয়ে বসল, স্যার আপনার ম্যাডাম বলেছে। নোমানের বেকুব মার্কা কথা শুনে গা জ্বলছে মাহাতিমের। এই ছেলে সামান্য উত্তরটাও ঠিকঠাক মতো দিতে পারে না। মাহাতিম রাগ দেখিয়ে চেঁচিয়ে বলল, আরে কোন ম্যাডাম? আমার মা না, আমার বউ। নোমান এতক্ষণ পর বোকামিটা বুঝতে পারল। জিভ কামড়ে চোখ খিচে সাথে সাথে জবাব দিল, স্যার আপনার বউ। ঠোঁট গোল করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মাহাতিম। হাত বাড়িয়ে শাওয়ার স্পিডটা ধীরে হাতে কমাতেই হঠাৎ কিছু একটা মনে পড়ল। 1 মিনিট কথাটা মনে মনে বলতেই স্থির হয়ে গেল সে। চোখ বড় বড় করে তাড়াতাড়ি শাওয়ারের নবটা বন্ধ করতে লাগলো মাহাতিম। সর্বনাশ, সাংঘাতিক, সে ভুলে গেছে, একদম ভুলে গেছে। ছোট্ট চারকোনা কাঠের টেবিলটার উপর হারিকেন রাখা। হারিকেনের হলদাপ কমলা রংটা রুমের অন্ধকার কাটিয়ে দিচ্ছে। সুন্দর গোছানো রুমটার দুটো জানালা খোলা। গ্রামাঞ্চল অন্ধকারে নামলে জানালা খোলার ছোটোখাটো রেওয়াজ আছে। রেওয়াজ হয়তো বাতাসের জন্য অথবা রুমের ঘুটঘুটে অন্ধকার কাটানোর জন্য। বিছানার মাঝখানটায় বসে আছে দুজনের মুখোমুখি হয়ে আছে। নতমুখে বসে আছে সৌভিক। দৃষ্টি তুলে তাকানোর ক্ষমতা তার নেই। নিজের কোলের উপর শাহনাজের হাতটা 2 হাতের ভেতর শক্ত করে ধরে রেখেছে, যেন আলগা করে ধরলেই শাহনাজ পালিয়ে যাবে। চুপচাপ শান্ত দৃষ্টিতে সৌভিকের দিকে তাকিয়ে আছে শাহনাজ। অনেকক্ষণ যাবৎ দুজনের মধ্যে গম্ভীর নীরবতা চলেছে। সৌভিকের আকস্মিকভাবে ঝাপটে ধরার ফলে একটু কেঁদে ফেলেছিল শাহনাজ। আপাতত সে রাগে রাগে ভাব দেখানোর অনর্থক চেষ্টা চালাচ্ছে। সৌভিকের দিকে তাকিয়ে থাকতে থাকতেই তার গালে হাত রাখল সে। বিমর্ষ মুখের গালটা আঙ্গুলের স্পর্শে ছুঁয়ে দিতেই মুখ তুলল সৌভিক। শাহনাজের সাথে চোখাচোখি দৃষ্টি রেখে তাকালো শাহনাজ। মলিন হাসি দিয়ে বলল, অনেক শুকিয়ে গেছো। এর আগের বার এত খারাপ অবস্থা দেখিনি। ফ্যাকাশে ঠোঁটে কণ্ঠে হাসল সৌভিক। সেই হাসিতে বলে ফেলল, এর আগেবার তুমি ছিলে না, এখনো আছো। চুপ রইল শাহনাজ। একটু থেমে আবার বলল, যোগাযোগ তো তুমি বন্ধ করেছো সৌভিক। আমি বেহার মতো যোগাযোগ রাখতে চেয়েছিলাম, একবারও তোমার কাছ থেকে সাড়া পাইনি। শাহনাজের কথায় কোমল করে সায় দিল সৌভিক। মাথাটা উঁচু নিচু দুলিয়ে শাহনাজের হাতটা টেনে ঠোঁটের উপর রাখল। ঠোঁট বন্ধ করে আলতো স্পর্শ করে বলল, আমাদের সম্পর্কটা আগানো মানে বিরাট ঝামেলা টানা। তুমি কি এই ঝামেলা টানতে চাচ্ছ? শাহনাজ মোটেও এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। গাল থেকে হাতটা চট করে সরালো সে। অপ্রস্তুত ভাবটা প্রকাশ করে গমগম রাগ দেখিয়ে বলল, কেন? আমার সাথে যখন সম্পর্ক করতে গিয়েছো তখন এই খেয়াল ছিল না? তখন কি মনে পড়েনি এই সম্পর্কটাই একদিন ঝামেলার মতো হয়ে যাবে? তখন এই হুঁশ জ্ঞান কোথায় গিয়েছিল তোমার? আজকে কোন সাহসে তুমি ঝামেলা টানার বলছো? দোষ কি আমার ছিল নাকি তোমার ছিল? কেন তোমার দোষের জন্য আমি কষ্ট পাবো? আমি তো তোমার পিছু পিছু বেহার হতে যাইনি। তুমি এমন সব কাজ করেছো যার জন্য আজ আমার এমন দশা। একমাত্র তুমি এমন যন্ত্রণায় আমাকে ফেলে গিয়েছো সৌভিক। দায়ী তো তুমি।
শাহনাজের ক্ষিপ্ত মুখ দেখে কিছু বলতে গিয়েও শেষ পর্যন্ত নিজেকে আটকে ফেলল সৌভিক। কথাটা বলতে নিজের বিবেক পর্যন্ত কাঁপছে। শাহনাজকে কিভাবে আসল সত্যটা বলবে? ওর দাদা যে নিজেই সৌভিককে কল দিয়ে যোগাযোগ নষ্ট করতে বলেছে, এটা কি ঠাস ঠাস বলা যায়? শাহনাজ হয়তো আন্দাজও করতে পারবে না আজকের এই মনোমালিন্যর জন্য ওর দাদা কী ধরনের কথা উচ্চারণ করেছে। ওই বুড়ো লোকটাই আজকের জন্য সর্বে সর্বে দায়ী। সৌভিক যদি যোগাযোগ নষ্ট না করতো তাহলে পুরো ব্যাপারটা মাহাতিম ও মাহাতিমের পরিবারের কাছে বিশ্রীভাবে ধরা পড়তো। মাহাতিম অবশ্যই সৌভিকের কথা শুনে সিদ্ধান্ত নিত, কিন্তু বাকিরা কি তা করতো? সৌভিক কথাটা মিথ্যে করে বলল, আমি কেরিয়ার নিয়ে বিজি ছিলাম শাহনাজ। তখন আমার লাইফ একটা বেস্ট অপরচুনিটি চলে এসেছিল, তাই। আর বানিয়ে বানিয়ে বলতে পারছে না সৌভিক। এভাবে কঠিন সত্যকে মিথ্যার চাদরে ঢাকাতে তার জন্য কষ্টকর। সৌভিকের কথা ও নীরবতা শুনে ওর গালে একটা চড় মারতে মন চাচ্ছিল। সম্পর্ক করার সময় এইসব ফেরিয়ার হেন্তের কথা চলে যেত। তখন কি ভুলেও মনে পড়তো না আমার অমুক একটা কেরিয়ার আছে, তমুক একটা ঝামেলা আছে? চরের ইচ্ছাটাকে প্রশ্রয় না দিয়ে কাটকাট আওয়াজে বলল শাহনাজ, তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও সৌভিক। তোমার ভেতর যদি লজ্জা থাকে আর তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো তাহলে আমার রুম থেকে বেরিয়ে যাও। পারলে সকালে আমাদের বাড়ি থেকে চুপচাপ কেটে পড়বে। মেহিনুরের কাছে কোনো অভিযোগ করার দুঃসাহস দেখাবে না। আমার বোন আর বোন জামাইকে এসবের ভেতর ঢুকালে তুমিও আমার জঘন্য রূপ দেখে ছাড়বে। চলে যাও এখান থেকে। ভুলেও আমার কাছে লজ্জাহীনতা পরিচয় দিতে এসো না। নিজের অসহায় অভিব্যক্তি লুকাতে পারল না সৌভিক। চট করে শাহনাজের দিকে থমথমে দৃষ্টিতে তাকালো। শাহনাজের মুখের উপর রাগের আস্তরণটা লেপ্টে আছে, সেখানে টান মায়া সব কিছু লুপ্ত। শাহনাজ কোনোখানে না তাকিয়ে সোজা তর্জনী তুলে দরজার দিকে তাক করল। সরাসরি মুখের উপর বলল, বেরিয়ে যাও। মাথা হেঁট করে বিছানা থেকে নামল সৌভিক। ফ্লোরে পা দুটো ফেলে দাঁড়িয়ে পড়তে একবার মাথা ঘুরিয়ে পিছু চোখে দেখল। এরপর পা চালিয়ে দরজাটা খুলে ভারী বুক নিয়ে চলে গেল সে। দরজা দিয়ে বেরিয়ে ডানে মোড় নিতেই পিছন থেকে হিচকিট কান্নার আওয়াজটা পেল। মেঝের দিকে দৃষ্টি নত রেখে এক পা করে চলে যেতে লাগলো। সকালটা শান্ত। পাকপাখালির কলরবে চারপাশটা মুখর। আকাশের বুকে অগ্নিপিণ্ডটা আলো বিকিয়ে চলেছে। মাঠে ঘাটে সোনালি আলো ছড়িয়ে ধামবান আছে সূর্য। গ্রামের মানুষগুলো অলসতা ছেড়ে নাস্তা পানি সেরে নিজ নিজ কাজে ব্যস্ত হচ্ছে। এদিকে ফসলের জমিতে চাষিদের হরদমে কাজ চলেছে। শেফালি তার মেয়েকে নিয়ে দূর সম্পর্কীয় আত্মীয়র বাসায় গিয়েছে। এই আত্মীয় আবার কেমন আত্মীয় সেটা নিয়ে মাথা ঘামায় নাই কেউ। সাবা কলেজের একটা মূল্যায়ন পরীক্ষা দিতে চলে গেছে। কলপারে হাত মুখ ধুয়ে শাহনাজের হাতটা ধরল মেহিনুর। শাহনাজ এক হাতে মেহিনুরকে ধরে রেখে অন্য হাতে মেহিনুরের মুখটা গামছায় মুছে দিচ্ছে। দু বোনের দৃশ্যটা দূর থেকে দেখছে দুধ দোয়ানো সুজলা। কেউ কি বলবে ছোটটার এখন বিয়ে হয়ে গেছে? এখনও দু বোনের ভিতর ভারী আশ্চর্যজনক মহব্বত দেখা যায়। সুজলা অন্যমনস্কতার দিকে দৃষ্টি দিতেই মাহমুদার নজর দূরের দৃশ্যটা চোখে পড়ল। বাছুরের মুখে কচি ঘাস ধরে প্রশান্ত গলায় বলল, এদের দেখলে পরাণটা জুড়িয়ে যায়। মুখ ফিরিয়ে মাহমুদার দিকে একগাল হাসল সুজলা। দুপাটি ধপধপে দাঁত বের করে হাসি দিয়ে বলল, এখন কোমরটা বাঁধো ছোট বউ, বিয়ে তো দিয়েই দিলে। এখন নাতিপুতির মুখ দেখার জন্য সময় গুনতে থাকো। সুজলার কথায় সেও হাসল তখন। অন্যদিকে হান্নান শেখের জন্য চিন্তিত মেহিনুর শাহনাজের উদ্দেশ্যে বলল, দাদাভাই কখন আসবে বুবু? সেই রাত থেকেই দাদাভাই বাড়ি নেই। এমন দেরি তো আগে কখনো করতে দেখিনি। দরকার বললে সকালের নাস্তাটা মুখ দিয়ে তারপর কাজে বেরিয়ে যায়। তুমি কিছু জানো? ভেজা গামছা নিজের কাঁধে ফেলে মেহিনুরকে নিয়ে হাঁটতে লাগলো। শান্ত সুরে বলল, তোর এই গাইয়া বুবুকে বিশ্বাস করলে সমস্যার কথাটা বলতে পারিস। অন্তত তোর চিন্তার চাকা কিছুটা হলেও থাকবে। সিঁড়ির প্রথম ধাপে পা ফেলতে কপাল কুঁচকাল মেহিনুর। শাহনাজের হাতটা ঝাঁকুনি দিয়ে কপট দেখিয়ে বলল, খুবই বাজে কথা বুবু। এই গাইয়া আবার কেমন শব্দ? তুমি এসব বলে বলে আমাকে দূরে ঠেলে দিচ্ছ না? মেহিনুরের কথায় হাসি দিয়ে উপহাসের ভঙ্গিতে বলল,
ধুর পাগলি, দূরে ঠেলাঠেলির কি আছে? তুই তো এখন দূরেই থাকিস। শহরে থেকে থেকে পাকা হয়ে গেছিস, সেটা তো দেখতেই পাচ্ছি। আগে চড় মারলেও তোর মুখে খই ফুটতো না, আর এখন ভাইয়ার সাথে উঠবস করে কত চালু হয়েছিস ভাবা যায়। আমার কাছে এলি তাও ঘুরঘুর করে দাদাজানকে খুঁজছিস। এটার ইঙ্গিত বুঝবো না? শাহনাজের হাত ধরে দোতলার সিঁড়িতে পা রাখলো মেহিনুর। শাহনাজের দিকে মুখ ফিরিয়ে বলল, তুমি একটু বেশি খোঁজাচ্ছ না? ড্যাব ড্যাব চাহনিতে হা হয়ে গেল শাহনাজ। অবাক হয়ে বলল, ও মা গো, কার মুখে খোঁজার কথা শুনি? তুই দেখি চোপর চোপর কথা বলতে শিখছিস। সবই তোকে ভাইয়া শিখিয়েছে, তাই না? ঠিকই করেছে। তোর মতো আস্ত বোবা নিয়ে সংসার করা যায় নাকি? চল উপরে, চল উপরে যেয়ে আমার কাছে সব ঝেড়ে কেসে হালকা হয়ে বলবি। কাল রাত থেকে দেখছি তোর মুখটা ভার, কি নিয়ে টেনশন করছিস? ওটা তোর দেবরের জন্য? জিজ্ঞেস করিনি। এখন চল, সব ফটফট করে বলবি। শাহনাজের সাথে বহুদিন পর খোলামেলা কথায় বসলো মেহিনুর। শাহনাজের হাতে খাবারের প্লেট, সে ডাল চচ্চড়িতে ভাত মাখিয়ে চালাকি করে মেহিনুরকে টপ টপ খাইয়ে দিচ্ছে। মেহিনুর খাবার চিবোতে চিবোতে সবটুকু কথাই বলে দিল। অনামিকার ঘটনা থেকে শুরু করে এই গ্রামে আসার ঘটনা পর্যন্ত বলল। সব শুনে শাহনাজের কপালে একটু পরপর ভাঁজ পড়ছিল। হঠাৎ শাহনাজ দরজার দিকে তাকাতে দ্রুত সেটা ছিটকিনি মেরে লাগিয়ে দিল। দেয়ালেরও কান থাকে, প্রবাদটার মতো শাহনাজ একটু সতর্ক কণ্ঠে বলল, তুই আপাতত চুপ থাক, মাহাতিম ভাইয়াকে কিচ্ছু বলিস না। ভাইয়া যে তোকে এখানে পাঠালো, আমার মনে হচ্ছে ভাইয়া নিজেই এখানে আসতে যাচ্ছে। দেখিস, ভাইয়া ঠিকই আসবে। পুরো কাহিনী শোনার পর মনে হলো ভাইয়া তোকে কিছু একটা থেকে দূরে সরাতে যাচ্ছে। সেটা ওই রজনীও হতে পারে, আবার অন্য কেউ। আচ্ছা, একটা কথা বলতো, তুই কোন আক্কেলে ভাইয়ার কাছে ওই অনামিকার কাহিনী জানতে চেয়েছিলি? তোর কি ঘিলুতে এতটুকু কাজ করেনি তার আত্মসম্মানে ঘা লাগবে? আমি তো তখন পুরো ঘটনা জানতাম না বুবু। নীতি আপু যখন পুরো ঘটনা বলল, আমার তখন এত খারাপ লেগেছিল বলে বোঝাতে পারবো না। ওই দিন আমার উপর খেপতে গিয়ে হাতটা কি করেছিল, ওটা ভুলবো না বুবু। ওই দিনের পর থেকে নিজের কাছে ওয়াদা করেছি আর কখনো ওরকম করব না। তোর শাশুড়ি কবে যাচ্ছে? সোমবার টিকিট। মার শরীর যে কি খারাপ হয়েছে, রাতে ঘুমের ট্যাবলেট দিলেও শেষ রাতে জেগে যায়। খুব কাঁদে না রে। মাহাদিকটা অনেক চঞ্চল ছিল, বাচ্চাটা আর নেই ভাবতেই বুকটা খালি লাগে। ভাইয়ার মনে খুব কষ্ট আছে মেহিনুর। তোর বরটা আসলে খুব শক্ত। তুই যে বললি একটুও কাঁদেনি, আমার খুব অবাক অবাক লাগছে। আমি যদি ভাইয়ার জায়গায় থাকতাম অজ্ঞান হয়ে বিছানায় পড়ে থাকতাম। সেখানে দেখ, নিজের ছোট ভাইকে দাফন করে শান্তভাবে কাজে ফিরে গেছে। ভাইয়ার সাথে খবরদার উঁচু গলায় কথা বলবি না, খুব সম্মান করবি। আমাকে সকাল সকাল ফোন দিয়ে কি বলেছে জানিস? মেহিনুর খাবার চিবানো বাদ দিয়ে উৎসুক হয়ে বলল, কি বলেছে? শেষ লোকমাটা গোল গোল করতে শাহনাজ বলতে লাগলো, বলেছে, শোনো বড় শালিকা, আমার বউটা দিকে বিশেষ খেয়াল রাখবে। আমি আসার পরপরই যেন সুস্থ দেখতে পাই। যদি কাজটা ঠিকঠাক মতো করো তাহলে তুমি যা চাইবে তাই দিব। শাহনাজ একদম নকলবাজের মতো অভিনয় করে দেখালো। অভিনয় দেখে হাসতে হাসতে বলল মেহিনুর। তারপর? ঠিক তখনই দরজার কাছ থেকে উত্তর ছিটকে এলো, তারপর আমি দেখা করতে খুব দেরি করে ফেললাম দাদু। চমকে গিয়ে শাহনাজ মেহিনুর দুজনই দরজার দিকে তাকালো। দেখলো হান্নান শেখ সদ্য গোসল করে সুতির পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। দুজনেই খুশিতে গদগদ হয়ে উঠল। এবার দাদার সাথে জম্পেশ আড্ডা চলবে। সময়ের কাঁটা ও সপ্তাহের বার অজান্তেই চলতে লাগলো। বিরতিহীন সময়ের গতিটা ধীরে ধীরে কঠিন দিনের দিকে এগোচ্ছে। খুব নির্জনতার চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিল মার্জা। তার চিকিৎসার পুরো প্রক্রিয়ার জন্য সদা সর্বদা নীতিপ্রীতি সঙ্গে থাকবে। আমেরিকার ঘাঁটিতে চিকিৎসার সুবাদে দেশে থাকবে না কয়েক মাস। খা খা বিরান ভূমিতে মতো শূন্যতায় ছেয়ে গেছে পুরো আনসারি নিবাস। বাড়িতে বিশ্বস্ত চাকর সিরাজ কাকা তদারকিতে আছেন। সাবুখালা দেশের বাড়িতে ভাতিজির বিয়ে খেতে গেছেন। আরও যত চাকর বাকর ছিল তাদের যাওয়ার আগে ছুটি দিয়ে গেছেন মার্জা। শুধু ছুটি চাননি সিরাজ কাকা। তিনি সকলের অনুপস্থিতিতে বাড়ির দেখভালের কাজ নিজ হাতের করতে ইচ্ছুক। মার্জা যাওয়ার পরপরই বিদায় নিয়েছে রজনী। সে তার ভাইয়ের জন্য উথাল নির্বাচনের সাহায্য করতে ছুটেছে। রজনীর নির্দেশে জাফলং বেড়াতে গিয়েছে অনা। অপরদিকে গ্রামের মাটিতে ফিরতে পেয়ে প্রাণবন্ত হয়েছে মেহিনুর।
তার গোমরা মুখ ভাব কেটে গিয়ে স্বচ্ছ চঞ্চলতার ভাসভূষা দেখা দিয়েছে। মায়ের সাথে বড় মার সাথে সাবা ও শাহনাজের সাথে সহজ হয়ে গেছে মেহিনুর। সকলের সেবা ও যত্নের কঠোরতায় সুস্থ হচ্ছে সে। নিউমোনিয়ার মতো রোগটা সারতে সারতে শূন্য স্কেলে এসে পৌঁছেছে। এখন দেহে কেবল মাংসের ঘাটতি। উপন্যাসের বইগুলো এখন আগের রুক্ষ লাগে না। মাঝে মাঝে পড়তে পড়তে গভীর স্মৃতিতে ডুবে যায়। কখনো মাহাতিমের দুষ্ট কথাগুলো ভেবে বই হাতে খিলখিলিয়ে হাসে, কখনো মাহাতিমের চিন্তায় মুখ কালো হয়ে বই নামিয়ে রাখে। আয়নার সামনে চুল আঁচড়াতে গেলে মনে হয় এই বুঝি পেছন থেকে জড়িয়ে ধরল, এই বুঝি পিছন থেকে কাঁধে মুখ গুজে দিল। কিন্তু দিন শেষে কেউ তার গা কাঁপিয়ে শিরশির অনুভূতিটা জাগাতে আসে না। কেউ সম্মোহন দৃষ্টিতে মুগ্ধ হয়ে হাসি ছড়িয়ে তাকায় না। দিনে রাতে যখনই মাহাতিম একটুখানি অবসর পায় তখনই মেহিনুরের খোঁজ নেয় সে। মেহিনুর প্রতিবারই জিজ্ঞেস করবে কবে আসছেন। মাহাতিম হরমেশাসের মতো একই উত্তর দেয়, এই তো আর কিছুদিন। কয়েক মিনিটের জন্য মনে হতো কালি চমকে দেওয়ার জন্য মাহাতিম আসছে, আবার মন থেকে জবাব আসতো, অপেক্ষা করিস না, সে আসবে না। রাতে ঘন্টার পর ঘন্টা কথা বললেও মেহিনুরের কাছে শূন্য শূন্য ঠেকে, যেন কত কথার বলার ছিল, সেগুলো নিষ্ঠুর সময়ের জন্য ফুরিয়ে গেছে। একদিন রাতে ঠকঠক করে দরজার কড়া নাড়ার শব্দ হলো। মেহিনুর চমকে গিয়ে অদ্ভুত শিহরণে লাফিয়ে উঠল। বইটা নির্দয়ের মতো ফেলে রেখে তাড়াহুড়া করে দরজা খুলতে লাগলো। প্রশস্ত এক হাসি দিল, মনটা ভীষণ মুচড়ে পড়ল তার। হাসিটা মন থেকে উঠে গেলেও ঠোঁট থেকে মুছল না। সে তার দাদাভাইকে দেখে কেন মন থেকে খুশি হলো না? দাদাভাইয়ের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে খুব খুশি হতো। দাদাভাই সেদিন রাতে উদ্ভট কথা বলল, দাদুভাই, যদি তোমাকে সবসময়ের জন্য আমার কাছে রেখে দিই তাহলে তুমি থেকে যাবে? ভীষণ ভারাক্রান্ত মেহিনুর কোনো কিছু না ভেবে চুপ ছিল। মাহাতিমের আসবো আসবো করে আশাভঙ্গের কথাগুলো মনে পড়তেই অন্যমনস্ক গলায় বলেছিল, আমি থাকবো। অন্যমনস্ক মেহিনুর যদি একটুখানি সজাগ হতো, যদি একটু বুঝতো তাকে এমন প্রশ্ন কেন করা হচ্ছে, তাহলে সে বুঝি লাগেজ ফেলেই পালিয়ে যেত। হান্নান শেখের দ্রুত ইচ্ছাটা যদি মাইন্ড রিডিংয়ের মতো ধরা পড়তো তাহলে মেহিনুর আর স্বাভাবিক ভঙ্গিতে থাকতে পারতো না। গোল গোল চাহনিতে বরফের মতো জমে যেত সে। হান্নান শেখ নিজ রুমে ফিরে আসতেই তোশকের নিচ থেকে ফোন, ক্যালেন্ডারের সবশেষে পাতা থেকে স্ক্রচ ট্যাপে আটকানো সিম, মস্তিষ্কের ভেতর থেকে হাতড়ে বের করা মুখস্থ নাম্বার একত্র করল। কলটা ডায়ালে দিতেই 3 থেকে 4 বার বাজার পর রিসিভ হলো। হান্নান শেখ ওরফের কালাম সর্দার নিচু গলায় বলল, খবর কি সজীবা? সজীব নামের ছেলেটার ঘ্যাটঘ্যাট করে বিশ্রী হাসি দিল। ফজ করে একদোলা পানের পিক ফেলে বলল, আপনার মাল দেখেই নায়কের লাহান, হ্যারে টপকাইতে বহুত কসরত করন লাগবো। এই লাইগা সুইপার দলডারে আইতে কইছি, হালারা মেডিসিন লইয়া আইতাছে। প্যাডে চাক্কু হান্দাইয়া মুচুর মারলি দম শেষ। কোনো টেনশন নাই মামু, আপনি নিশ্চিত থাকেন।